মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের আলোচনার বিষয় কাঁচকলা ও পাকা কলার চাষ। এ বিষয়ে কথা বলবেন কৃষক বন্ধু অভিমন্যু মণ্ডল। এই বিশেষ আলোচনা শোনার আগে কৃষক বন্ধুদের জন্য দুটো জরুরি ঘোষণা। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের আলোচনার বিষয় কাঁচকলা ও পাকা কলার চাষ। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কৃষক বন্ধু অভিমন্যু মণ্ডল, যিনি থাকেন দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট 1 নম্বর ব্লকে। অভিমন্যুবাবু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার। আপনি এর আগে বিভিন্ন চাষ সম্পর্কে আমাদের শ্রোতা বন্ধুদের, কৃষক বন্ধুদের পরামর্শ দিয়েছেন। তো আজকে যে বিশেষ আলোচনা কাঁচকলা ও পাকা কলার চাষ নিয়ে। তো শুরুতেই খুব জানতে ইচ্ছে করছে যে এই যে কাঁচকলা এবং পাকা কলার চাষ আপনি করেন, তো সেটা কত বছর আগে থেকে করছেন? 20-22 বছর আগে দিয়ে এতদিন ধরে আমি করে আসছি। আচ্ছা, তো যখন প্রথম করেছিলেন 20-22 বছর আগে,
আপনার কি মনে আছে তখন কিভাবে বা কতটা জমি কিভাবে? বা কতটা এলাকা জুড়ে আপনি চাষ করেছিলেন? তখন এলাকা বলতে আমার বাড়িতে নতুন ঘর করা হয়, মাটির বাড়ি। হুম মাটির বাড়ির চারদিকে ওই কলা গাছ লাগিয়ে পূজা দেওয়ার জন্যে, ঘরের মানে চাপার জন্যে। হুম তো আমি সেই 4টে কলা গাছ আর কেটে লাগাইনি, আমি গোটা তুলে নিয়ে এসে লাগিয়েছিল। আচ্ছা, অন্য কোথাও থেকে তুলে নিয়ে এসে নিয়ে এসে লাগিয়েছেন? আমি লাগিয়েছি। হুম সেই গাছটা আর তুলে আর ফেলিনি, তার একটু করে জল দিতাম হুম 4টে গাছে। এবার 4টে গাছে থেকে আমি দেখলাম যে সে গাছ বড় হয়ে সে একটা গাছে 6টা-8টা করে আরও চারা হয়েছে। আচ্ছা আমি সেই চারাগুলোকে আবার 1টা-2টো রেখে তুলে নিয়ে আমি আমার ঘরের সাইডে পেছনে ওই গাছগুলো লাগিয়ে দিই, লাইন করে, মানে 6 হাত 7 হাত দূর দূর করে হুম লাইন লাইন করে চারিদিকে লাগিয়ে দিই। হুম নাহলে 12-14টা চারা লাগিয়েছি। আচ্ছা সেই 12-14টা চারাতে দেখা গেল যে বছরে বর্ষাতে একটা করে গাছে ওই 5টা-6টা করে আবার চারা হয়েছে। তাহলে 12-14টা গাছে তো অনেক চারা হয়েছে। আবার কিছুটা আমি বাড়িয়ে দিলাম, দিতে দিতে বাড়িতে ওগুলো রাখলাম। এরপরে ধাপে যখনই হচ্ছে তখনই আমি আর রাখার আমার আর জায়গা না হওয়াতে হুম তখন আমি আমার মাঠে একটু মানে ধান জমি রেতে ওইখানে শতক তিনেক জায়গা পুকুর একটু কেটেছি, মানে মাটি খুলে ওখান থেকে মাটি টাটি নিয়ে চারিদিকে পার করেছি, করে ওই পাড়েতে আমি কলা গাছগুলো দিয়েছি। আচ্ছা ওই কলা গাছগুলো চারিদিকে দেওয়া হয়েছে, তার মাঝখানে আবার সবজি দেওয়া হয়। হুম পুকুরেরও 2-4টে বাজে মাছ খাওয়া হয়, কলাও খাওয়া হয়, থোড়ও খাওয়া হয়, মোচাও খাওয়া হয়। আবার কখনো সখনো হয়তো দরকার পড়লে 1টা-2টো পিস বিক্রিও করে দেওয়া হয়। বিক্রি করে দেওয়া হয় বলতে মানে আপনি মোচার কথা ওই বলছেন? মোচা হয়তো 2-4টে হলো, তার ভেতরে হয়তো 2-4টের ভেতরে 2টো খেলাম, 2টো বিক্রিও করে দিলাম। আর থোড়ও ওরকম, হুম হয়তো 2টো গাছ ফলে গেছে, সেই গাছ 2টোর কেটে নেওয়া হয়ে গেছে কলা, সেই থোড়গুলো তখন 2-4টে হয়তো 1-2 দিন খাওয়া হলো, আর বাদবাকি সব বিক্রি করে দেওয়া হলো, যা আচ্ছা। হলো 2 টাকা 10 টাকা। কলা গাছের একটা নিয়ম আছে, 80 পাতা ছাড়ার পর ও মোচা আসে। যে কোনো কলা গাছের ক্ষেত্রে যে এটা কোনো কলা গাছে 80টা পাতা হবে? হতেই হবে, আচ্ছা, এবং গুনে নিতে পারবে। সেটা যখন- কতদিন লাগে হতে? ওই 80টা পাতা যখন থেকে বার হবে হুম তখন থেকে না হলে ও তো 6 থেকে 7 মাস লাগবে। যাবে, হ্যাঁ। আচ্ছা, ওই তারপরে 80টা পাতা বার হয়ে যাবার পর তারপর ও মোচা ভেতর থেকে আসবে, মোচা থেকে আবার ওই ফলটা বার হবে আস্তে আস্তে হুম হুম হয়ে, যখন ফলে থেকে 1 হাত নেমে যাবে হুম তখন মোচাটাকে কাটতে হবে। কিন্তু তারা আগে কেটে দিলে হুম ওই যে কলাগুলো ভালো পুষ্টি হবে না, হুম আরও মানে সরু হয়ে থাকবে, তখন দেরি হবে সব পুষ্টি হতে। কিন্তু ওই মোচাটা যতটা বেড়ে যাবে, 1 মাস যদি রাখা যায়, সমস্ত কলা বার হয়ে যাওয়ার পর 1 মাস পর ওই মোচাটাকে কাটতে হবে। মোচাটা 1 মাসের মধ্যে কেটে ফেলতেই হবে, না হ্যাঁ, হলে কলা ছাড়ার পর, কলা ছাড়ার পরে। হ্যাঁ, যে কচি কলাগুলো সমস্ত ছাড়ার পর হুম তারপরে 1 মাসে হলেই কেটে দিতে হবে। কাঁচকলা আর পাকা কলার মধ্যে হ্যাঁ। আপনার কাঁচকলা গাছ কটা আছে আর পাকা কলা কটা আছে গাছ? কাঁচকলা গাছ সব মিলে বোধহয় 5-6টা হবে। আর পাকা কলা? পাকা কলা তো 50-60টা হবে 3 জায়গায় মিলিয়ে। পাকা ও তো কলাটা কোন জাতের? পাকা কলাটা আমার হচ্ছে কাঁঠালি কলা। আচ্ছা, সব কাঁঠালি কলা। সব কাঁঠালি কলা, একটা আছে চাটিম কলা। তো কাঁচকলা একেবারে পুষ্ট হতে কতদিন লাগে? কলাটা বার হয়ে ওই কাঁচকলাটা পুষ্ট হতে 1.5 মাস থেকে 2 মাস লেগে যাবে। হ্যাঁ। আর পাকা কলা? আর পাকা কলা ওটা হচ্ছে 1 মাসের মধ্যে ও হয়ে যাবে। তাহলে আপনার এত কলা গাছ, তো সেখানে যথেষ্ট রোজগার হয় তো নাকি? কিছুটা রোজগার হয়। হুম। দেখুন, আমাদের বাড়ি থেকে আর আমাদের বাজার হুম এত দূরত্ব, এখন ধরো কতটা যেতে 20 টাকা, এখন আগে পায়ে হেঁটে যেতে হতো, হুম সেখানে 40 মিনিট
35 মিনিট লাগে বাজারে। পায়ে হেঁটে বাজারে করতাম। আচ্ছা। এখন ধরো টোটো হয়ে গেছে, রাস্তাও সরল হয়ে গেছে কিছু কিছু, তো সেখানে এখন গাড়ি ভাড়া করে যেতে গেলে 20 টাকা যেতে, 20 টাকা আসতে হুম। আবার সময় কি অত দূরে গিয়ে তো পয়সা তো ওখানে চলে যাচ্ছে। ওর থেকে বাড়ির সামনে মানে 1 টাকা করে পিস দিয়ে দিলেও ও লাভ। আচ্ছা, সেটাই করেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু বাড়ির সামনেও তো নিশ্চয়ই আপনার মতো আরো অনেক না, যারা কৃষক বন্ধু ব্যবসায়ীদার আছে। আছে, ও যারা ব্যবসা। যারা এই কলকাতায় নিয়ে এসে আমাদের কাদের দোকান দিয়ে কলা কিনে নিল, আচ্ছা। তারা সেই কলাটাকে নিয়ে সঙ্গে সঙ্গে পাকিয়ে ভোরবেলা নিয়ে চলে এলো কলকাতা। এই এখানে আশেপাশে দেখছি তো ঘুরছে তারা কলা নিয়ে এলো, হয়তো গুড় হচ্ছে গুড়ও নিয়ে এলো, হয়তো যা হয় ওখানে পাটালি হচ্ছে পাটালি নিয়ে এলো, হ্যাঁ, এইসবভাবে হয়। হ্যাঁ, তো কলা গাছ এমনই যেখানে কিনা তার মানে হ্যাঁ, সবটাই হ্যাঁ। কাজে লাগে। কলার পাতা, কলার থোর, কলার মোচা, সবার আগে ও কলার পাতা, খোলা, হ্যাঁ, ডগা, পাতা সবকিছুই লাগে। সব লাগছে। হ্যাঁ। পাতাগুলো শুকিয়ে গেলে আমরা আবার জ্বালন করছি। আচ্ছা, পাতাগুলো শুকিয়ে গেলেও সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। হ্যাঁ, তো কলা পাতাটা কাঁচা, সে তো কাঁচা, সেটা আপনি বিক্রি করার কোনো ব্যবস্থা করেন না? সেটা তো বিক্রি করা অত দূর থেকে এত দূরে আমাদেরকে কেটে নিয়ে আসা। যারা ব্যবসা করেন তাদেরকেও তো দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তারা তো আসছে না, আমাদের এত দূরে আসছে না। এবার পাতা কাটলে কি হয়, পাতা কেটে নিলে ফলনটা কমে যাবে। আচ্ছা, সব কমে যাবে, ফলনের ওপর প্রভাব পড়ে। হ্যাঁ, ঠিক। যার জন্য কলা গাছে পাতা ডাক কাটতে দেয় না। কিন্তু ওই যে কলা পাতাগুলো ওই কলকাতায় বিক্রি হচ্ছে, যে খাওয়া হচ্ছে, ওগুলো আলাদা কলা গাছ, সেগুলো ফলনটা কম হয়, তাই তো? সেগুলো সেগুলো হচ্ছে ডিমরে কলা। সে গাছে ফলটা হলে আপনা আপনি মরে যাবে, শুকিয়ে যাবে। আচ্ছা। সে ধরো মোচা দিল, ফল এবার তো বার হবে, সে ফল হবে না। হুম। সে গাছে ফল বার হলো, মোচা থেকে ছাড়লো, ফলটা বার হলো, শুকিয়ে গেল। কিন্তু মোচাটাও তো খাওয়া যাবে নাকি? মোচাটা খাওয়া যাবে, ওই অপেক্ষা থাকতে থাকতে মোচা ছেড়ে আসতে আসতে তখন ও মোচারও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তখন মোচা, ওই মোটা মোচা দেখা যাবে সরু হয়ে গেছে, হয়ে গিয়ে ও আর খেতে ভালো লাগবে না, ওর ভেতরে সব চোঁচ হয়ে গেছে। বেশ, তার মানে বোঝা গেল যে কলা গাছে যদি আপনি পাতাটা কেটে ফেলেন তাহলে তার ফলটা ভালো হয় না বলছেন, ফলনটা ভালো হয় না বা খারাপ হয়ে যায় বলছেন। এটা তো একটা বললেনই। এছাড়া আর কি ভাবে আপনি আপনার গাছের মানে কলাগুলোকে সুপুষ্ট সুন্দর রাখার জন্য আর কি করেন? সুন্দর রাখার জন্য কলা গাছে যখনই পাতা শুকিয়ে টুকিয়ে যাবে তখনই তাকে পরিষ্কার করে দিতে হবে, না তো পোকা লাগবে গাছে। নিজে যেমন পরিষ্কার থাকি জামা কাপড়, ওকে ওরকম কাঁচা পাতা ঠিক রাখতে হবে, গায়ের চারদিকে কোনো ময়লা থাকবে না, ময়লা বলতে শুকনো গায়ে লেগে থাকবে না। আচ্ছা, ওগুলো পরিষ্কার করে রাখতে হবে। আর ধুলোবালি যদি থাকে? ধুলোবালি তো ওর গায়ে লাগলে তো আমরা দেখতে পাবো না। হয়তো পাতার ওপরে একটু লেগে থাকে, সেটা আমরা আমাদের দরকার নেই, সে আমরা হয়তো বৃষ্টির জলে হতে আর পাতা ছিঁড়ে যেতে পারে। আর ভালো বিক্রি করা পাতা সে তো ভালো, যখন বার হবে যখন ছেড়ে দেবে তখন সে চকচক করবে, তার উপরে শীষ বসে চকচক করবে, সেই পাতা সে তো কাটবে। সে কি একটা বুড়ো পাতা কেটে নিয়ে যাবে? নেবে না, সে কাটতে হলে ভালো পাতা কাটবে, একদমই কচি পাতা দেখে কাটবে, যত কচি পাতা কাটবে সে তার লাভ, সে তার দেখতে ভালো, তার এইসবগুলো হয়। আর কিভাবে যত্ন নিচ্ছেন, মানে গাছের খাবারটা কি দিচ্ছেন? তার গাছের খাবার বলতে কোনো তো সার লাগে না, ও সার লাগে না, বিষ লাগে না, কিছু লাগে না। আচ্ছা, কিন্তু যদি পোকা হয় তবু আমাদেরকে একটু সার দিতে, একটু কুপিয়ে টুপিয়ে হ্যাঁ, একটু সুপার ফসফেট দেওয়া হলো, বা একটু তার সঙ্গে একটু পটাশ মিক্স করে দেওয়া হলো, বা একটু ওই পচা কুটি এটা সেটা সব এক জায়গায় রেখে সব যে আবর্জনাগুলো সব পচে হয়ে আছে তাই একটুখানি নিয়ে গোড়ায় ফেলে দেওয়া হলো, জৈব সার। হ্যাঁ, জৈব সার একটু দেওয়া হলো, দিলে ওতেই ও যথেষ্ট। আচ্ছা, ওতেই ও যথেষ্ট। আর ও তো তলায়তে চলে যায়, ওর ধরো 1 হাত 1.5 হাত তলা, ওর তো মানে ওই যে শেকড়ের জায়গাটা রেখেছি, ও তো তলায় থেকে রস খাবে সবসময়। আচ্ছা, ওর জল দিতে লাগে না, ও তো শেকড় সব এখান থেকে 15 ফুট 20 ফুট দূরে ওর শেকড় চলে গেছে, সেইখান থেকে ও
খাবার সংগ্রহ করে। যখন প্রচন্ড গরম পড়বে তখনও জল দিতে হবে না, তাই তো? তখন নিজেরা আমরা জল পাই না, তো ওর কি হবে? না তখন ধরো গাছগুলো দুটাকে- ঠিক থাকবে? হ্যাঁ, সব সময় গাছ ঠিক, ওর কোনো অসুবিধা নেই। আচ্ছা। ও তো ওপরে শিশিরি হবে, শিশিরিগুলো ডাগে পড়বে, হুম ডাগে পড়লেও ডাগের এর থেকে ওর সরু মতন লালি আছে, ওর ডাগায় 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 যেটা বলা হয় যে খোল, হুম হুম ওই খোলের ভেতরে ঢুকে যাবে, ওই খোল থেকে নিচে গিয়ে ও খেয়ে নেবে ওর যে থোরটা আছে, ওই থোর খেতে আরম্ভ করে দেবে। আচ্ছা ওর কোনো জল লাগে না, আচ্ছা ওর আচ্ছা। জল নিজে ওপরের জল ও সংগ্রহ করে নেয়। নিচের মাটি নরম, মাটি ভিজে থাকে, হুম হুম ও ওর শেকড় চলে যায়, সেখান থেকে ও খেয়ে নেয়। বেশ, এটা তো আপনি বললেন, কিন্তু দেখুন কলা গাছ যখন হয়তো দুর্যোগ হয়, খুব বন্যা তখন হলো, ঝড় হলো, দুর্যোগ বন্যা হোক, হুম ডুবে গেলেও মোটা কলা গাছ সে বেঁচে থাকবে, তার কিচ্ছু হবে না। আচ্ছা একটু খালি ওর আঘাত হয় যে কলা গাছটা পাতাটা ছিঁড়ে মিড়ে যায়, ঝড়ের সময়। হ্যাঁ, ঝড়ের সময় ছিঁড়ে মিড়ে গিয়ে একটু বেহাল হয়ে যায়। হুম হুম, কিন্তু আবার গোড়াটা ঠিকই গোড়া থাকে। ঠিক থাকে, সব ঠিক থাকে। আবার ও সব কয়েকদিন বাদে সব ঠিক হয়ে গেলে হুম ও আবার নতুন ডাক তো পাতা একটা ছাড়বেই, হুম হুম তখন থেকে আবার ওর এই ছেঁড়া পাতাতে ওর কোনো অসুবিধা হয় না। আচ্ছা, তো এরকম যদি হয়, যখন দেখছেন যে আপনার কলা গাছ রয়েছে, তখন হয়তো দেখা গেল মারাত্মক ঝড় হলো, প্রত্যেক বছরই ঝড়ের একটা দাপট আসেই, হ্যাঁ, তাই না? কিছু না হ্যাঁ, কিছু। ওতে সব গাছপালা নষ্ট হয়ে তখন যায়। গাছ নষ্ট হয় না বলছেন, কিন্তু গাছের যে ফলগুলো হয় যখন কলাগুলো, হ্যাঁ, সেগুলোর হয়তো উপরে দু একটা ধরো কলা যেগুলো ফলে গেছে, হ্যাঁ হ্যাঁ যেগুলো ফলা কলা গাছগুলো ফলে গেছে, মানে তোমার কলা ধরে মানে আর 2 মাস মাসখানেক হলে পেকে যাবে বা কাটতে হবে, সেই মুহূর্তে যদি হয় তাহলে ওর তো ভারী চেপে গেছে, হুম হুম, ও তো আর সহ্য করতে পারবে না, ও তখন অর্ধেক দিয়ে ভেঙে পড়ে যাবে। বেশ বেশ। কিন্তু ভেঙে পড়ে গেলেও যদি বা নেবার মতন সামর্থ্য থাকে, যদি একদম সরু কলা হুম যেগুলো পুষ্টি হয়নি ওগুলো বাদ দিতে হবে, হুম যেগুলো হয়তো একটু পুষ্টি হয়ে গেছে ওগুলো গাছ কেটে এনে এক জায়গায় রেখে দিলে ও আবার আস্তে আস্তে ওর রসে পুষে যাবে। আচ্ছা, কিছুটা পাওয়া যাবে। হ্যাঁ। হুম, তো কিরকম উপযুক্ত মাটি, কিরকম আবহাওয়া লাগে কলা না, গাছের জন্য? কলা গাছের মাটি বলতে ওই ইটেল মাটি হোক চলে যাবে, হুম দোআঁশ মাটি হোক চলে যাবে, হুম হুম এই তো দুটো মাটি। তারপর তো নোনা মাটি, সে তো বাদায় থাকে। আচ্ছা। আচ্ছা, এবারে উঁচু ডাঙা ফাঁকা এখানে তো আর তো নোনা মাটি হয় না, হুম হুম এখানে কোনো নোনা মাটি হয় না, তো এখানে ওই ইটেল মাটি, দোআঁশ মাটি, হ্যাঁ, ওখানে ওসব একটু উঁচু জায়গায় জায়গা, ওখানে তো আসল জিনিস পড়ে আছে, কেঁচো। হুম হুম কেঁচো তো সে উষ্ণে তুলছে, হুম হুম সে ভালো তো দিয়ে দিচ্ছে। হুম তারপরে ওই সব আবর্জনা কোনো জায়গাতে জোগাড় করে এনে যদি বা চাপা দিতে পারো তো ভালো। আচ্ছা, তাহলে অনেক সময় হয়তো যে কৃষক বন্ধুরা সমস্যায় পড়েন, কোনো চাষি হয়তো ঠিকঠাক করে হচ্ছে না, তো তখন তো তারা এই কলা বাগান করতে পারেন তো নাকি? কলা বাগান তো জায়গা থাকলে সে করবে, হুম যে আমি কলা বাগান ধরো 8 ফুট 10 ফুট লাইন করে দিলাম, হুম তার মাঝখানে আমি অর্ডার করাই গাছ দিলাম, আচ্ছা। একটু উঁচু করে হুম লাইন করা হলো, সেখানে দিয়ে দিলাম, তাহলে আমি দুটো পাচ্ছি, হুম কলাও পাবো, অর্ডার করাইও পাবো। হুম হুম বর্ষা হবে, জল চলে যাবে সেখান থেকে, একটু উঁচু থেকে নিচু চলে যাবে, হুম কোনো অসুবিধা হবে না। এখন যা দেখা যাচ্ছে আগেকার থেকে এখন উন্নত, একটু বুদ্ধি খাটিয়ে নিতে হবে। হুম এখন জায়গাতে উঁচু জায়গা করো, উঁচু জায়গায় এই চাষটা দাও, নিচু জায়গায় এই চাষটা, কলা গাছ নিচুতে দিলেও হবে, সেখানে 1 হাত জল জমে থাকলেও হুম কিছু হবে না, কলা আচ্ছা। গাছ মরবে না। তো এই যে আপনি শুধুমাত্র কাঁচকলা এবং কাঁঠালি কলার চাষ করছেন, তা বিভিন্ন কলার তো জাত রয়েছে, তো আপনি সেগুলো কেন করছেন না? আমার তো জায়গা থাকা দরকার, আমার ওই জায়গাতে আমার ওই দুটোই থাকার জন্যে। মানে আপনি বলতে চাইছেন যে শুরুতে আপনি কাঁচকলা বা এই কাঁঠালি কলা হ্যাঁ, জি, জি। লাগিয়েছিলেন, সেখান থেকে যা চারা আর হচ্ছে যা আপনি আছে ছড়িয়ে ওই দিচ্ছেন। আমি ওই রেখে আচ্ছা দিই। আচ্ছা, সেই জন্য আমি আর অন্য কোনো জাত আর বাড়াইনি। আমি কোনটা বাড়াবো, বাড়াতে গেলে আমার বর্তমান
বর্তমান বা সিঙ্গাপুর। সিঙ্গাপুরে তো আমরা তো বাড়িতে সিঙ্গাপুরের চারা লাগানো হয় না, কারণ ওটা হানি দেখে আমাদের এ করে, ওই জন্য হয় না, ওটা বাইরে দিতে হয়। আচ্ছা। আর সিঙ্গাপুরে ও তো জানতে হবে ওই ফল হলো, মোটা হলো, কেটে নিয়ে এসো, ও তো গাছে কোনোদিন পাকে না, ওকে তো পাকাতে গেলে ও তো মেডিসিন দিতেই হবে। কিন্তু আপনি তো মেডিসিনের পক্ষে নন। ও জিনিসটা ওখানে ওরকম, বা এই বর্তমানটা ওরকম। এখন নতুন, আগে তো বর্তমান তো আমরা তো দেখিনি, কিন্তু এখন বর্তমান কলায় বাজারে এই মোটা মোটা এতখানি খাই, কিন্তু তার কি আছে টেস্ট আমরা জানি না। যাই হোক, আপনি পাকা কলা বলতে কাঁঠালি কলার চাষটা করছেন, আর কাঁচকলা চাষ তো করছেনই। এই দুটোর কোনোটাতেই আপনি এমন করছেন না যে অপুষ্ট অবস্থায় মানে কেটে তারপরে আপনি কোনো মেডিসিন দিচ্ছেন, সেটা দিয়ে পাকাচ্ছেন, সেটা নয়। পাকা কলার ক্ষেত্রে বলছি, আপনি চান যে অন্তত গাছ পাকা জিনিসটা আপনিও যেমন খাবেন, সবাইকে যেন দেওয়া হয়। এটা শুনে খুব ভালো লাগলো যে আপনি চাষ করবেন, ফলন বাড়াবেন, আয় করবেন, সেটা যেমন একটা আপনার উদ্দেশ্য, সেই সঙ্গে সঙ্গে আপনার আরও একটা উদ্দেশ্য, যাতে আপনার চাষের ফসল, আপনার ফলন খেয়ে মানুষ সুস্থ থাকতে পারেন, সেটাও আপনার একটা লক্ষ্য, যার জন্য আপনি জৈব সার বেশি বেশি করে আপনি ব্যবহার করেন। আপনি মেডিসিন দিতে চান না অকারণে, তাই তো? আপনি রাসায়নিক ব্যবহারে যায় দিই না। এই যে রোগ পোকা দমনের জন্য আপনি জৈব পদ্ধতি অবলম্বন করেন। হ্যাঁ, গোমূত্র, গোবর, চনা, নিম পাতা, এইসব করে আমি সব করে নিয়ে সেটা বিভিন্ন সাক্ষাৎকারেও আমরা এর আগে শুনেছি আপনার কাছ থেকে। আজকে আমরা শুনছিলাম কাঁচকলা ও পাকা কলার চাষ কিভাবে করতে হয় এবং সেই চাষ করে কিভাবে লাভবান হচ্ছেন কৃষক বন্ধু অভিমন্যু মণ্ডল আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত ছিলেন, যিনি থাকেন দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট 1 নম্বর ব্লকের কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন যাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।